আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফরহাদুল ইসলাম মোহন, পড়াশোনা করছি সাস্টের রসায়ন ডিপার্টমেন্টে। আজকের ক্লাসে আমরা এসএসসি ফিজিক্সের গতি অধ্যায়ের 2024 সালের সকল বোর্ড প্রশ্ন আমরা সলভ করার চেষ্টা করব। আশা করছি ভালো লাগবে সবার। আমি ধরে নিচ্ছি যে তোমরা যারা এই ক্লাসটা দেখবা তোমরা কোথাও না কোথাও এই চ্যাপ্টারের বেসিকটা ক্লিয়ার করে আসছো। বেসিক ক্লিয়ার না করলে কিন্তু এই ক্লাসটা বুঝবা না, ঠিক আছে? তাও আমি যতটুকু পাশাপাশি বেসিক দরকার আমি সেগুলো দেখানোর চেষ্টা করব। চলো আমরা ক্লাস শুরু করি। তো আমাদের এই কোয়েশন সম্ভবত ঢাকা বোর্ডের, ঢাকা বোর্ডের কোয়েশন। এটা আমাদের এইখানে একটা গ্রাফ দেওয়া আছে। এই গ্রাফটা বেগ বনাম সময়ের গ্রাফ। এই গ্রাফে আমাদের ওয়াই অক্ষ বরাবর বেগ আছে এবং এক্স অক্ষ বরাবর সময় আছে, এবং বেগের ইউনিটটা মিটার পার সেকেন্ডে আর সময়ের ইউনিটটা সেকেন্ডে। তো আমরা ফার্স্ট অফ অল আগে এই গ্রাফটা সলভ করার আগে আমরা এই গ্রাফটাকে একটু অ্যানালাইসিস করে আসি। দেখো এখানে এই গ্রাফটা শুরু হয়েছে এখান থেকে এবং এখান থেকে শুরু করে এই এ বিন্দু পর্যন্ত গ্রাফটা কিন্তু ঊর্ধ্বমুখী। এবং এই গ্রাফটা যে ঊর্ধ্বমুখী এই জিনিসটা আসলে কী নির্দেশ করে? এটা নির্দেশ করে আমাদের প্রতি মুহূর্তে বেগের মানটা বাড়তেছে। এরপরে এ থেকে বিতে এই অংশে গ্রাফটা কিন্তু বাড়েও নাই কমে নাই, গ্রাফটা কিন্তু কি ফ্ল্যাট, মানে একদম সমান আছে, অর্থাৎ বেগের মানটা বাড়ে নাই। এই পয়েন্টে বেগের মান যা ছিল এই ফুল এ থেকে বি পর্যন্ত সব জায়গায় বেগের মানটা কি বলতো সেম আছে। এরপরে এইখান থেকে এইখানে অর্থাৎ বি থেকে সিতে কিন্তু বেগের মানটা কমছে। এখন আমরা জানি বেগের মানটা বাড়া মানে ত্বরণ, আর বেগ কমা মানে কি মন্দন। আর যদি বেগটা সমান থাকে তাহলে এই ক্ষেত্রে কোনো ত্বরণ হয় না, মানে ত্বরণটা শূন্য। চলো আমাদের গ নম্বর কোয়েশ্চনটা আমরা দেখি। গ নম্বরে আমাদেরকে বলছে প্রথম 30 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তারও আগে আমি এই প্রশ্ন সলভ করার আগে আমি একটা ছোট্ট একটা কনসেপ্ট তোমাকে দেখাই আসি। সবাই দেখো একটু, আমাদের যদি একটা বস্তু সমতরণে যায় তাহলে তার অতিক্রান্ত দূরত্বের সূত্র কি আমরা সেটা এখন দেখব। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেখানে ইউ বস্তুর আদিবেগ, টি বস্তু যতক্ষণ অতিক্রান্ত করছে তার সময়, এবং এটা এখানে ত্বরণ, এবং এসটা অতিক্রান্ত দূরত্ব। আরেকটা সূত্র আছে, সেটা এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তো দুটা থেকে যে কোনো একটা ইউজ করলেই আমরা পারবো 2 ইন্টু টি, ঠিক আছে? এই একটা গাড়ি যদি বা একটা বস্তু যদি সমতরণে অতিক্রান্ত হয় তাহলে তার দূরত্ব বের করার সূত্র। নেক্সটে আমরা দেখব সমবেগ। সমবেগে অতিক্রান্ত দূরত্ব। যদি সমবেগটা ভি হয় তাহলে দূরত্ব এস ইকুয়াল টু ভি ইন্টু টি, যেখানে টিটা অতিক্রান্ত সময়, ভিটা সমবেগের মান, ঠিক আছে? তো চলো আমরা একটা পেজ নেই। আচ্ছা, আমাদের কোয়েশ্চনটা লাগবে, আমাদের এইটা আশা করি সবাই বুঝছো। এখন আমরা এইটুকু মুছি। দেখো আমাদের বলছে প্রথম 30 সেকেন্ডে, তাই না? তাহলে প্রথম 30 সেকেন্ড এই 0 থেকে শুরু করে এইটুকু পর্যন্ত, তাই না? আমরা এইটুকুকে ড্র করে নিলাম এখানে। আচ্ছা, এখন আমাদেরকে এখানে দেখতে হবে এই গাড়িটা 0 থেকে 30 সেকেন্ডের মধ্যে কোন কোন ধাপে গেছে। দেখো 0 থেকে যখন সে এ বিন্দুতে গেল তখন কিন্তু ক্রমাগত এই বেগের মানটা কিন্তু বাড়ছে।
আর বেগের মানটা বাড়া মানে কি? ত্বরণ হওয়া না? ত্বরণ হওয়া। তার মানে 0 থেকে এ পয়েন্ট পর্যন্ত এই বস্তুর ত্বরণ হয়েছে। আমি ধরে নিলাম এই পয়েন্টটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট, ধরে নিলাম ডি পয়েন্ট। এটা দেখো এ থেকে যখন সে ডিতে গেছে, মানে আমার তো 30 সেকেন্ড বলছে না, সো প্রথম 20 সেকেন্ড হচ্ছে এইটুকু প্রথম 20 সেকেন্ড, আর পরবর্তী 10 সেকেন্ড হচ্ছে এইটুকু। এখন এই 20 থেকে 30 সেকেন্ডের মধ্যকার যে অংশটুকু, এইখানে বস্তুর কিন্তু কোনো বেগ কিন্তু বাড়ে নাই, বেগটা কিন্তু সমান আছে। তার মানে এ থেকে ডি পর্যন্ত বস্তু কীভাবে গেছে? সমবেগে গেছে। তো আমাদের এই প্রথম 30 সেকেন্ডের দূরত্ব যদি বের করতে হয়, আমরা 2 ধাপে বের করব। প্রথম ধাপে বের করব ত্বরণের জন্য, সমত্বরণের জন্য, আর পরবর্তী যে ধাপটা এ ডি যে ধাপটা আছে, এই ধাপে আমরা বের করব সমবেগের জন্য। ঠিক আছে, চলো। ও এ অংশ গাড়িটি সমত্বরণে যায়। অতএব অতিক্রান্ত দূরত্ব S1, যেহেতু আমাদের বস্তু 2 ধাপে অতিক্রান্ত হয়েছে, সো আমরা এটাকে S1 ধরবো। S1 ইকুয়াল টু হচ্ছে U1 T1 প্লাস হাফ A1 T1 স্কোয়ার। সো এখানে দেখো বস্তুর আদি, এই যে ইউটা, ইউ কী বলতো? ইউ হচ্ছে আদিবেগ। আদিবেগটা হচ্ছে এখানে কী বলতো? 0 মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে T1 কত? বস্তু আমরা হচ্ছে প্রথমে এ থেকে ও, এই যে অংশটুকু আছে এর জন্য হিসাবটা করব। তাহলে ও থেকে যখন সে এতে গেছে, তখন তার লাগছে কত সেকেন্ড বলতো? 20 সেকেন্ড। সো এখানে লাগবে 20 সেকেন্ড। এরপরে হচ্ছে আমাদের লাগবে ত্বরণ। আমরা জানি ত্বরণ এ ইকুয়াল টু কি? V মাইনাস ইউ বাই টি। সো আমাদের এই পয়েন্টের শেষ বেগটা লাগবে। আমাদের এটা হচ্ছে আদি পয়েন্ট। সো এই বিন্দুর যে বেগটা, এটাকে বলবো আমরা আদি বেগ। আর এটা হচ্ছে আমার এই ক্ষেত্রে, মানে ও এ যে অংশটুকু আছে, এই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের শেষ বেগ। সো আমরা ডাইরেক্ট সূত্র না লিখে মানটা লিখে ফেলি। আমরা জানি ত্বরণ হচ্ছে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভিটা হচ্ছে আমাদের এই পয়েন্টের বেগ। এই পয়েন্টের বেগ কত বলতো? এই যে 5। ভি মাইনাস ইউ কত? 0 বাই টি কত? 20 সেকেন্ড। সো এটা আসবে আমাদের 5/20 কত আসে? 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এই বস্তু যে ও এ অংশের ত্বরণে গেছে না, এই ও এ অংশের ত্বরণে মানটা হচ্ছে এইটা। তো আমরা মানটা বসাই। এখানে দেখো এই আদিবেগের মান যেটা, এটা কিন্তু 0। সো এই অংশটা 0 হয়ে যাবে। এই অংশটা কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে 0 লেখার কোনো দরকার নাই, হাফ লিখলাম। হাফ এর মানটা কত? 0.25। আর টি স্কোয়ার, টি কত এখানে? টিটা হচ্ছে আমার কত বলতো? 20। তাহলে 20-এর স্কোয়ার কত আসবে বলতো? (0.5 ইন্টু 0.25 ইন্টু 20 স্কোয়ার 50। সো এটা আসছে আমাদের 50 মিটার। তার মানে গাড়িটা এই অ থেকে এ অংশে, এইটুকু অংশে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 50 মিটার। আমরা পরবর্তী যে অংশটুকু আছে এ থেকে ডি, এর জন্য হিসাব করব। তাহলে এডি অংশ গাড়িটি কীভাবে যায় বলো তো? দেখো এডি অংশে কিন্তু তার কোনো বেগের কি পরিবর্তন হয়েছে? বেগের কোনো পরিবর্তন হয় নাই। সো এই অংশে সে সমবেগে গেছে। এডি অংশে গাড়িটি সমবেগে
গতিশীল। অতএব S2 অতিক্রান্ত দূরত্বকে আমরা S2 বললাম। S2 = হচ্ছে আমরা জানি সমবেগের দূরত্বের সূত্র কি S = VT। সো S = VT, তাহলে এখানে আসবে V × T। T2 দেওয়ার কারণ কি বলতো, আমরা যেহেতু আগে T1 ধরছি এখানে T2 ধরবো। আর আগে তো আমরা V-কে ধরি না এখানে, তাই না? দেখো এখানে V1 দিতে পারি, 2 দিতে পারি, আমার ইচ্ছা এটা। যেহেতু আগে আমি V ধরা হয় নাই আমার, সো এটাকে V ধরলেও আমার কোনো সমস্যা নাই। বাট আগে কিন্তু আমি T-কে একবার ধরছি, T1 ধরছি, এই জন্য আমি এখানে T2 দিতে হবে। এগুলো মেজর প্রবলেম না। তাহলে আমার সমবেগের মানটা কি বলতো, দেখো A থেকে যখন সে D-তে যায় তখন তার বেগ কিন্তু কত ছিল, 5 ছিল। তার মানে এই ক্ষেত্রে সমবেগের মানটা কত, 5। তো 5 × T2 কত বলতো, T2 কত, হ্যাঁ যখন সে A থেকে D-তে যায় তখন তার সময় লাগে কত, 10 সেকেন্ড। এটা হচ্ছে 50 মিটার। অতএব কি লাগবে আমাদের বলতো, মোট দূরত্ব না। অতএব প্রথম 30 সেকেন্ডে, অতএব প্রথম 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব S = হচ্ছে S1 প্লাস কি S2। S1 ছিল আমাদের 50, S2 হচ্ছে আরও 50। 50 প্লাস 50, এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি সবাই বুঝছো, না বুঝলে কমেন্টে কোয়েশ্চেন করবা, ঠিক আছে? চলো আমরা নেক্সটে যাই। আমাদের নেক্সট কোয়েশ্চনটা হচ্ছে বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে গাড়িটি সি বিন্দুতে থামানো সম্ভব হয়েছিল, গাণিতিক বিশ্লেষণ করো। দেখো গাড়িটা যখন বি থেকে সিতে আসে তখন তার বেগ কিন্তু ক্রমান্বয়ে কী করতে থাকে, কমতে থাকে। তো যদি বেগ কমে, এখানে তো বেগ কমছে না, তো বেগ যদি কমে তাহলে গাড়ি কীভাবে বলতো, মন্দন হয়। এখন মন্দন ঘটানোর জন্য আমাদেরকে কি করতে হবে, বল প্রয়োগ করতে হবে। কারণ তুমি চিন্তা করো, একটা গাড়ি গতিশীল আছে, তার গতিকে কমাতে হবে। তো যদি গতিকে কমাতে হয় তাহলে তোমাকে অবশ্যই সেই গতির বিপরীতে গিয়ে একটা বল প্রয়োগ করতে হবে। তার মানে এইখানে যেহেতু গাড়িটার মন্দন হয়েছে, সো আমাকে একটা বল প্রয়োগ করতে হবে না, সেই বলের মানটা কত সে আমাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে এইখানে আমাদের মন্দনটা কত হয়েছে আমাকে সেটা আগে বের করতে হবে, ঠিক আছে? তার আগে আমাদেরকে একটা জিনিস নোট করতে হবে, বি থেকে যখন সে সিতে যায়, এই যে বি থেকে যখন সে সিতে যায় তখন তার সময় লাগে কত বলতো, 40 থেকে 50। এই যে রেঞ্জটা, এই রেঞ্জে তার টাইমটা লাগে, 40 থেকে 60 এই রেঞ্জের টাইমটা লাগে। সো এখানে টাইম কত আছে বলতো, 20 সেকেন্ড, তাই না? 40 থেকে 60-এর মধ্যে 20 সেকেন্ড আছে। সো 20 সেকেন্ডে সে বি থেকে সিতে যায়, ঠিক আছে? সো আমাদেরকে এখানে কী বের করতে হবে বলতো, আগে মন্দনটা বের করতে হবে। চলো আমরা মন্দনটা বের করি। এটা হচ্ছে আমাদের কি, ত্বরণ বা মন্দনের সূত্র। মনে রাখবা ত্বরণ আর মন্দন একই রাশি, জাস্ট এদের চিহ্নে বা এদের সাইনের মধ্যে ডিফারেন্স আছে, আর কিছু না। ত্বরণ হলে প্লাস হয় আর মন্দন হলে মাইনাস হয়, আর কিছু না। তার সূত্র কিন্তু একই হবে এদের। সো আমাদের এখানে ভিটা হচ্ছে শেষ বেগ, ইউটা হচ্ছে আদিবেগ, টিটা হচ্ছে সময়। তাহলে আমাদের শেষ বেগটা কত ছিল দেখো তো, শেষ বেগ কত ছিল, এই পয়েন্টে শেষ বেগ কত, 0 না? তার মানে আমাদের হচ্ছে এইখানে আমাদের শেষ বেগটা হচ্ছে 0। আদিবেগ কত ছিল, 5 ছিল না? দেখো তো এই বিন্দুতে যখন গাড়িটা ছিল তখন তার বেগ 5 ছিল না? সো এই ক্ষেত্রে আদিবেগটা হচ্ছে আমাদের 5। আর সময় কত ছিল, 20 সেকেন্ড না? 20 সেকেন্ড ছিল। সো এখানে আসে মাইনাস 0.25, তাই না? লেটস রিচেক।
ওকে, সো আমরা মন্দন পেয়ে গেছি। এখন আমরা একটু দেখে আসি। দেখো গাড়িটার ভর কত বলো তো, 100 কেজি না? এখন হচ্ছে আমরা গাড়িটার ভর জানি এবং এই অংশে মন্দন কত সেটা জানি, তাই না? তাহলে আমরা যদি বলের সূত্র অ্যাপ্লাই করি, আমরা কি লিখতে পারি বলো তো? পরীক্ষিত বল F = কি বলো তো? m এ না? আমরা আশা করি সবাই এই সূত্রটা জানি যে কোনো একটা বস্তুর যদি ভর m হয় এবং তার মধ্যে যে ত্বরণ যদি a হয়, তাহলে সেই ত্বরণ উৎপন্ন করতে আমার এই পরিমাণ বল প্রয়োগ করা লাগে। এখন তুমি চিন্তা করো, এই জিনিসটাকে তুমি উল্টাভাবে চিন্তা করো যে একটা বস্তুর ভর m এবং তার মধ্যে মন্দন যদি তৈরি করতে হয়, আমাকে এই পরিমাণ বাধাদানকারী বল প্রয়োগ করা লাগবে। কারণ ত্বরণ মানে কি? বস্তুটাকে গতিশীল করা। তো গতিশীল করা মানে কি? বস্তুর মধ্যে শক্তি দেওয়া। আর শক্তি দিতে গেলে কি করতে হবে বলো? তোমাকে বল প্রয়োগ করতে হবে। আর বল প্রয়োগ করতে গেলে বল প্রয়োগ করতে সেখানে কাজ হবে। সো এখানে যদি তোমাকে মন্দন উৎপন্ন করতে হয়, তাহলে তোমাকে বাধাদানকারী বল প্রয়োগ করতে হবে। মানে বস্তুর মধ্যে শক্তি দিলে হবে না, বস্তু থেকে শক্তি নিতে হবে। তাহলে তার কি ত্বরণটা কমে আসবে। ত্বরণ কমে আসা মানে কি? মন্দন হওয়া। সরি, বেগ কমে আসবে, আর বেগ কমে আসলে মন্দন হবে এখানে। ঠিক আছে, এখন আমাদের m এর মান ছিল 100 কেজি আর a হচ্ছে -0.25। এটা হচ্ছে -25। ঠিক আছে, এই মাইনাস দ্বারা আসলে কি বোঝাচ্ছে? দেখো এই মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে? এই মাইনাস দ্বারা আসলে কি বোঝাচ্ছে? এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে বাধাদানকারী বল। মানে এই বলটা প্রয়োগ করলে বস্তু গতি বাধাপ্রাপ্ত হবে এবং তার শক্তি কমে আসবে, ফলে তার ত্বরণটা কী হবে? উল্টো ত্বরণ হবে, মানে মন্দন হবে এখানে। সো আমাকে যদি এই পরিমাণ বল দেওয়া যায়, তাহলে আমি কী করতে পারবো বলো তো? এই বস্তুটাকে সি পয়েন্টে থামাতে পারবো। দেখো আমাদের প্রশ্ন ছিল কি? এটাকে সি বিন্দুতে কী করতে হবে বলো তো? থামাতে হবে। এখন যদি আমি -25 নিউটন বল প্রয়োগ করতে পারি, তাহলে হচ্ছে আমি বস্তুটাকে বা গাড়িটাকে সি পয়েন্টে থামাতে পারবো। ঠিক আছে, আশা করি সবাই বুঝছো এটা। এখন আমাকে আনসার লিখতে হবে। অতএব তার আমি আনসারটা কী চাইছিল? আমাকে প্রশ্ন চাইছিল যে কী পরিমাণ বল প্রয়োগ করতে হবে। সো তুমি যদি এটাকে স্পেসিফাই করতে চাও, তোমাকে লিখতে হবে অতএব প্রয়োগকৃত F = 25 নিউটন। এখন অনেকের কোয়েশ্চন থাকতে পারে, ভাই এখানে মাইনাসটা কই গেল? তাই না, মাইনাসটা কই গেল? দেখো আমি যখন এইখানে লিখছি প্রয়োগকৃত বল, তখন কিন্তু মাইনাস সহ দিছি, বাট যখন এখানে লিখছি বাধাদানকারী বল, তখন মাইনাস দিই নাই। এর অর্থ হচ্ছে এই বাধাদানকারী যে শব্দটা, এটা নিজেই একটা মাইনাস, বুঝছো? মানে বাধাদানকারী বা ঘর্ষণ বল, এইগুলো সবসময় নেগেটিভ জিনিস বোঝায়। সো এটা তো নিজেই নেগেটিভ, তাহলে এখানে নেগেটিভ তো দরকার আছে? দরকার নাই। এটা যেহেতু নেগেটিভ অর্থকে ইন্ডিকেট করে, এই জিনিসটা নেগেটিভ মিনিংকে ইন্ডিকেট করে, তাহলে আমাকে নেগেটিভ দেওয়ার দরকার আছে এখানে? দরকার নাই। সো আমি যদি এখানে লিখতাম প্রয়োগকৃত বল, তাহলে লিখতাম -25 নিউটন। আর যেহেতু বাধাদানকারী বল লিখছি, সো আর এখানে মাইনাস দেওয়ার কোনো দরকার নাই। এটাই হচ্ছে তোমার ফাইনাল আনসার। তো এইভাবে লিখলে ইনশাল্লাহ পরীক্ষার সময় ফুল মার্কস পাবা। ঠিক আছে, আশা করছি সবাই বুঝছো। চলো আমরা এই কোয়েশনটা সলভ করি। দেখো এটা হচ্ছে রাজশাহী বোর্ড 24-এ আসছে। এই কোয়েশনটা অনেক সুন্দর একটা কোয়েশন। এখানে আমাদের একটা গ্রাফ দিছে। এই গ্রাফটা হচ্ছে বেগ বনাম সময়ের গ্রাফ।
এদিকে বেগ, এদিকে সময়, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, সময় হচ্ছে সেকেন্ড। এখানে চিত্রে ওডি এবং এবিসি যথাক্রমে একটি গাড়ি ও একটি মোটরসাইকেলের বেগ নির্দেশ করে। এখানে এই ওডি, এই যে রাস্তাটা আছে না, এই রাস্তাটা হচ্ছে কার জন্য বলতো? একটা গাড়ির জন্য। এই যে দেখো, এটা গাড়ির জন্য। এই যে ওডিটা হচ্ছে কার জন্য বলতো? একটা গাড়ির জন্য। আর এখানে যে এবিসি আছে, এটা হচ্ছে এই যে পথটা এবিসি, এই পথটা হচ্ছে কার জন্য বলতো? একটা মোটরসাইকেলের জন্য বেগ নির্দেশ করে। সো পি বিন্দুতে এইখানে একটা ল্যাম্প পোস্ট আছে। এই পি বিন্দুতে কি আছে বলতো? একটা ল্যাম্প পোস্ট আছে। আমাদের প্রশ্ন হচ্ছে গাড়িটি, লাইট পোস্টটি কত বেগে অতিক্রম করবে? যখন গাড়িটা কোন দিকে যাচ্ছে বলতো? গাড়িটা যাচ্ছে ওডি পথে, বুঝা গেল? দেখো গাড়িটা যাচ্ছে কোন পথে? এই ওডি বরাবর। এখন যখন সে এই বরাবর যাবে, তখন তো একটা সময় সে এই বিন্দুকে পাস করবে না, এই বিন্দুকে অতিক্রম করবে। ওই অতিক্রম করার সময় তার বেগটা কত হবে সেটা বের করতে হবে। খুবই ইজি কোয়েশ্চন এটা। আমাদেরকে এই কোয়েশ্চন সলভ করতে গেলে একটা ছোট্ট কনসেপ্ট জানতে হবে। দেখো আমি যদি তোমাদের একটা গ্রাফ আঁকি এখানে, ধরো এদিকে ব্যাগ, ধরো এদিকে হচ্ছে ব্যাগ, আর এদিকে ধরো সময়। এই যদি একটা গ্রাফ হয়, ধরে নাও, আচ্ছা সুন্দর করে একটু আঁকি আমি, ধরে নাও যে এটা হচ্ছে একটা গ্রাফ, মানে ব্যাগ বনাম সময় লেখা হচ্ছে এই একটা গ্রাফ। এখন এইটা তার আসলে কী বোঝায়? দেখো প্রত্যেক মুহূর্তে বেগের মানটা বাড়তেছে না। আমি যদি একটা মূলবিন্দুকে আমি সরলরেখা আঁকি এখানে, তাহলে এটা দ্বারা কী বোঝাবে? এটা দ্বারা বোঝাবে প্রত্যেক পয়েন্টে বেগের মানটা সেম হারে বাড়তেছে। এখন বেগের মানটা যদি সেম হারে বাড়ে, তার মানে কি? ত্বরণ হওয়া না? তার মানে গ্রাফ যদি এই রকম হয়, বেগ বনাম সময় লেখচিত্রে যদি গ্রাফগুলা মূলবিন্দুগামী সরলরেখা হয়, একদম সরলরেখা হয়, তাহলে হচ্ছে এটা তার ত্বরণকে বোঝায়। কি বোঝায়? ত্বরণকে। তাহলে যদি তাই হয়, তাহলে এখানে আমরা দেখি, একটু দাঁড়াও, এখানে ও থেকে ডি পর্যন্ত গাড়িটা কীভাবে গেছে বলতো? ত্বরণে গেছে না? এবং সেই ত্বরণটা কোন ধরনের ত্বরণ বলতো? সমত্বরণ। কেন সমত্বরণ? কারণ প্রত্যেকটা পয়েন্টে গাড়ির যে বেগের মানটা এটা সমান হারে বাড়তেছে, এই জন্য হচ্ছে কি বলতো? এটা সমত্বরণ। এখন যদি সমত্বরণ হয়, ধরে নাও এই গ্রাফে, এটা যদি সমত্বরণের গ্রাফ হয়, এই সমত্বরণের গ্রাফটা দ্বারা আসলে কী বোঝাবে বলতো? এই সমত্বরণের গ্রাফটা দ্বারা বোঝাবে এই পয়েন্টে গাড়িটার ত্বরণ যা, এটা দ্বারা বোঝাবে এই পয়েন্টে গাড়ির ত্বরণ যা, এই পয়েন্টে ত্বরণ তাই। কারণ সমত্বরণ যেহেতু, তার মানে প্রত্যেকটা পয়েন্টে এখানে ত্বরণের মানটা সেম। সমত্বরণের ব্যাপার সংখ্যাটা হচ্ছে এরকম যে এখানে প্রত্যেকটা পয়েন্টে কী হবে? ত্বরণের মানটা সেম হবে। তার মানে যদি এই পয়েন্টে ত্বরণের মানটা এক্স হয়, তার মানে এই পয়েন্টে ত্বরণের মানটা কত হবে বলতো? এক্স হবে। কারণ যেহেতু এই 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 রেখা বরাবর প্রত্যেকটা পয়েন্টে গাড়িটার ত্বরণটা সেম, তার মানে এখানে যদি এক্স হয়, এখানে এক্স হবে। অর্থাৎ আমি যদি ডি পয়েন্টের ত্বরণ বের করতে পারি, তাহলে আমি পি পয়েন্টের ত্বরণ পেয়ে যাব। এটা কারা কারা বুঝছো বলো তো? আমি যদি ডি পয়েন্টের ত্বরণ বের করতে পারি, আমি কিন্তু পি পয়েন্টের ত্বরণটা পেয়ে যাব। কারণ এই রেখা হচ্ছে সমত্বরণের রেখা, তার মানে প্রত্যেকটা পয়েন্টের ত্বরণ সেম, যেহেতু ডি পয়েন্টের ত্বরণ আর পি পয়েন্টের ত্বরণটা কি সেম। এখন এখানে অনেকের কোয়েশ্চন থাকতে পারে মনের মধ্যে যে ভাই আপনি হচ্ছে পি পয়েন্টের বেগ চাইছে, আপনি ডি পয়েন্টের ত্বরণ কেন বের করবেন? আচ্ছা দেখো, আমি যদি পি পয়েন্টের তোমার বেগ বের করতে চাই, আমাকে তো অবশ্যই ত্বরণের মান জানা লাগবে। এখন ত্বরণের মান জানতে হলে সময় জানা লাগবে না? সময় জানা লাগবে। এখন পি পয়েন্টের জন্য কি কোনো সময়ের মান দেওয়া আছে? দেখো তো, দেওয়া আছে? দেওয়া কিন্তু নাই, এটা আমাকে আনুমানিক ধরে নিতে হবে। বাট ডি পয়েন্টের ক্ষেত্রে দেখো সময়ের মানটা কিন্তু এক্স্যাক্ট মানটা দেওয়া আছে, এই জন্য আমরা ডি পয়েন্টকে এখানে আমরা ইউজ করব। ঠিক আছে, চলো ইউজ করি আমরা। ডি বিন্দুতে বেগ, v is equal to u plus at। এখানে u হচ্ছে আদিবেগ, আদিবেগের মানটা 0 0, আর এ মানে কি বলতো? এ মানে হচ্ছে ত্বরণ। সো এই ত্বরণটা আমাদেরকে জানা লাগবে। আমরা জানি ত্বরণ মানে কি বলতো? ত্বরণ মানে হচ্ছে v মাইনাস ইউ বাই টি। তাহলে শেষ বেগ মাইনাস আদিবেগ, আমাদেরকে আমি তো একটা জিনিস
খেয়াল করি নাই, সরি, আমাদেরকে চাইছে পি বিন্দুতে বেগ, সরি, তাহলে আমি ডি বিন্দুর ত্বরণটা বের করব। দেখো আমাকে চাইছে পি বিন্দুর বেগ না, সো আমি ডি বিন্দুর ত্বরণ বের করব। দেখো এইখানে ডি বিন্দুতে শেষ বেগটা কত বলো তো? 45 না? এই যে দেখো 45, 45, এই যে 45। আদি বেগটা কত? আদি বেগটা কত? আদি বেগটা হচ্ছে 0, এই যে 0। আর টি কত? আমি যদি 0 থেকে ডিতে যাই তাহলে সময় কত আসবে বলো তো? সময় আসবে 30 সেকেন্ড। ওয়ান 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটা সবাই বুঝছো, এইটুকু সবাই বুঝছো আশা করি। এখন চলো আমাদের মূল কোয়েশন। মূল কোয়েশনটা কী ছিল? যে গাড়িটি লাইট পোস্টকে কত বেগে অতিক্রম করবে। তো লাইট পোস্টটা কোথায় আছে? পি বিন্দুতে। তাহলে আমরা লিখব পি বিন্দু অতিক্রমকালে বেগ। পি বিন্দু অতিক্রমকালে বেগ, সেটাকে আমি ভি প্রাইম ধরে নিলাম। ভি প্রাইম ধরার কারণটা হচ্ছে এখানে যেহেতু একবার আমরা ভি ধরে ফেলছি, সো এটাকে ডিফারেন্ট নামে আমাকে এটাকে ডেজিগনেট করতে হবে। আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি, সো ইউ প্লাস এ। এখানে টি যেহেতু একবার ধরে ফেলছি, এটাকে আমি টি1 দিই, এটাকে আমি টি2 দিই, কারণ টি যেহেতু একবার ধরে ফেলছি, সো এটাকে টি2 দিতে হবে। এখানে এ কিন্তু আর এই কিন্তু সেম। তোমরা বলতে পারো ভাই এখানে তো এ ধরছেন, তাহলে এটাকে এ2 দেন। না, এটাকে এ2 দিব না, কারণ এই এ আর এই এ তো সেম, সো এ2 কেন দিব আমি? এটা তো সেম মিনিং। আর এই ইউ আর এই ইউও সেম, কারণ পি বিন্দুর জন্য আদিবেগ যেটা, ডি এর জন্য আদিবেগ তো তাই না? সো আদিবেগটা 0। এ মানে কত? এ মানে 1.5। আর টি মানে কত বলো তো? টি2 মানে কত? এখানে হচ্ছে আমি যখন 0 থেকে পিতে যাব তখন আমার সময় কত? সময় কিন্তু দেওয়া নাই, দেখো ভাই, সময় দেওয়া আছে, মানে 0 থেকে পিতে গেলে এক্স্যাক্টলি কত সময় লাগে এটা কিন্তু দেওয়া নাই। সো আমাদেরকে এখানে ধরে নিতে হবে, আনুমানিক ধরে নিতে হবে, যেহেতু পি বিন্দুটা 20 এবং 30-এর মাঝামাঝি আছে। দেখো এখানে যে মাঝামাঝি আছে এইটা কিন্তু কোথাও কিন্তু বলা নাই, এখানে কোথাও বলা আছে? বলা নাই। আমরা জাস্ট অ্যাজাম্পশন ধরে নিচ্ছি যে এই পি বিন্দুটা 20 এবং 30-এর মাঝামাঝি আছে, ধরে নিচ্ছি। এই ধরে নিয়ে ম্যাথটা করতে হবে আমাদেরকে, ঠিক আছে? সো পরীক্ষার সময় যখন খাতায় লিখবে তোমরা লিখবা যে ধরি পি বিন্দুটা কি 20 এবং 30 সেকেন্ডের মাঝামাঝি অবস্থান করতেছে, এইভাবে সুন্দর করে গুছিয়ে লিখে দিয়ে আসবা। সো যদি পি বিন্দুটা 20 এবং 30-এর মাঝামাঝি থাকে তাহলে সময় আসবে কত বলো তো? সময় আসবে 25। এটা কত আসে? 37.5 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করছি সবাই বুঝতে পারছো। যদি কোনো প্রবলেম থাকে, কোনো জিনিস না বুঝো, তাহলে কমেন্টে কোয়েশ্চেন করি, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এটা সবাই বুঝছো আশা করি। এখন দেখো আমাদের পরবর্তী কোয়েশ্চেনটা হচ্ছে 30 সেকেন্ডে গাড়ি ও মোটরসাইকেলের অধিকাংশ দূরত্ব সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। খুব ইজি কোয়েশ্চেন কিন্তু এটা, দেখো খুব ইজি কোয়েশ্চেন, খুব ইজি কোয়েশ্চেন, সবাই দেখো। আচ্ছা, এখানে 30 সেকেন্ড হচ্ছে 0 থেকে এই পয়েন্ট, এটুকু 30 সেকেন্ড। আমাদের যে গাড়িটা সেটা হচ্ছে এই অডি পথে যাচ্ছে, আর যেই মোটরসাইকেলটা সেটা হচ্ছে এ বি সি এই পথে যাচ্ছে। দেখো ও থেকে যখন সে ডিতে যাচ্ছে তখন কিন্তু এটা একটা স্ট্রেট লাইন না, সরলরেখা না। তার মানে কি প্রত্যেকটা পয়েন্টের ত্বরণের মানটা সেম, আর প্রত্যেকটা পয়েন্টে যদি ত্বরণের মানটা সেম হয় তাহলে সেটা কি বলতো? সমত্বরণের লাইন। এখন সমত্বরণের সূত্র কি? S = UT + ½ ইট স্কোয়ার।
তাহলে এই গাড়ির জন্য 30 সেকেন্ডের দূরত্ব বের করা খুবই ইজি, একবার ফর্মুলা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। কিন্তু এই যে মোটরসাইকেল যেটা, এটা কিন্তু একবার ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে না, কারণ মোটরসাইকেলটা দুইটা ধাপে গেছে। দেখো, সে যখন এ থেকে বিতে গেছে তখন সে সমতরণে গেছে, এরপরে বি থেকে সিতে যখন সে গেছে তখন তার বেগের মানটা বাড়ে নাই, তার মানে সে সমবেগে গেছে। সো এই গাড়ির জন্য, সরি মোটরসাইকেলের জন্য তোমাকে যদি 30 সেকেন্ডের দূরত্ব বের করতে হয়, তোমাকে দুইবার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। একটা হচ্ছে সমতরণের জন্য এই অংশে, আর একটা হচ্ছে সমবেগের জন্য এই অংশে। এই দুইবার ফর্মুলা অ্যাপ্লাই করলে তুমি মোটরসাইকেলের জন্য 30 সেকেন্ডের দূরত্ব পেয়ে যাবা। ঠিক আছে, চলো আমরা শুরু করি। একটু এটুকু বুঝলাম। তোমরা হচ্ছে যারা এই নোট করবা, তোমরা হচ্ছে ভিডিও পজ করে এগুলো নোট করে ফেলবা। ঠিক আছে, চলো। তো ডিফারেন্ট কালি নেই, ওটা নেব, এটাই নেই। আচ্ছা, প্রথমে আমরা দেখি গাড়ির জন্য। এই রংটা তো ভালো আসে না, এত ব্রাইট না। এই যে এই রংটা ঠিক আছে। গাড়ির জন্য আমরা দেখি, গাড়ির জন্য হচ্ছে 30 সেকেন্ডে দূরত্ব S1 ইজিক্যাল টু হচ্ছে UT প্লাস হাফ AT স্কোয়ার। যেহেতু আমরা এই S1 বলছি, সো আমরা সেগুলোকে 1 বলে ডেজিগনেট করি। আচ্ছা, তাহলে এই গাড়ির জন্য আদিবেগের মানটা 0 না? এই যে গাড়িটা তো এখান থেকে শুরু হয়েছে না, গাড়ির যাত্রা শুরু হয়েছে এখান থেকে, সো আদিবেগটা এখানে 0 আছে। তাহলে 0 ইন্টু টি মানে 0, সো এইটুকু 0 হয়ে যাবে, এইটুকু লেখার কোনো দরকার নাই। হাফ এ মানে কত? আমরা ইয়েতে গতে দেখে আসছিলাম না, এ মানে কত ছিল বলো তো? এ মানে ছিল 1.5 নাকি 1.25 ছিল। তার আমরা এটা বের করে ফেলি এখানে। হাফ ভি মাইনাস ইউ বাই টি। ভি কত এখানে? এই পয়েন্টে ভি কত? 45। টি কত? ভি মাইনাস ইউ কত? আদিবেগ 0, আর টি হচ্ছে এখানে আমাদের 30। আর এখানে T1টা কত বলো তো? এটুকু সময় 30 না, এটুকু হচ্ছে আমাদের 30। সো এখানে আমরা হিসাব করে একটু, $1.5। হ্যাঁ, আর মাথায় ছিল না এটা। দেখো আমি এটা আবার রিভিউ করি একটু। আমাদের অ থেকে যখন সে ডিতে যাবে তখন ত্বরণের মানটা কত সেটা কিন্তু আমরা গ থেকে বের করছি। সো পরীক্ষার সময় তোমরা যখন লিখবা তখন লিখবা গ থেকে পাই গাড়িটির ত্বরণ হচ্ছে এত। আমার মাথায় ছিল না, এই জন্য আমি আবার করে নিচ্ছি এটা। ঠিক আছে, দেখো এখানে আদিবেগ যেহেতু 0, সো 0-র সাথে টি গুণ করলে 0 আসে। এটা আবার আলাদা করে লেখার দরকার নাই। হাফ থেকে শুরু করলাম, হাফ ইন্টু এই যে এর মানটা আমার জানা ছিল না, মানে মনে ছিল না, এই জন্য আমি আবার বের করছি। তোমরা যদি হুবহু লিখতে পারো, যদি তোমরা এখানে বলতে পারো যে গ থেকে পাই ত্বরণটা হচ্ছে এত, তাহলে ডিরেক্টলি মানটা লিখে দিয়ে আসবা। আর এখানে T1টা হচ্ছে 30, এই যে 30, এইটা 30 লিখলাম, তাহলে এটা কত আসবে? $22.5 মিটার। ঠিক আছে, সো গাড়িটা 30 সেকেন্ডে এইটুকু দূরত্ব অতিক্রম করবে। এখন আমরা মোটরসাইকেলের জন্য বের করি। দেখো মোটরসাইকেল দুটো ধাপে গেছে না? একটা ধাপে হচ্ছে এ থেকে বিতে গেছে, আর একটা ধাপে বি থেকে সে সিতে গেছে। সো এ থেকে বিতে সে কীভাবে গেছে বলো তো? এ থেকে বিতে সে গেছে সমত্বরণে, যেহেতু বেগের মানটা কী হয়েছে এখানে? বাড়ছে। আদিবেগ হচ্ছে 15, শেষ বেগ 30। আমি নতুন একটা পেজ নেই।
মোটরসাইকেলের জন্য কত আসবে বলো তো? এবি অংশ সমতরণে, এবি অংশ কি বলো তো? সমতরণে। আদি বেগটা কত? আদি বেগটা হচ্ছে এখানে কত কত ছিল জানি? আদি বেগটা হচ্ছে 15। আদি বেগটা হচ্ছে কি বলতো? 15 মিটার পার সেকেন্ড। দেখো এ থেকে যখন সে বিতে গেল তখন তার বেগ কত? 30 না? সো এ বি অংশের জন্য এই পয়েন্টটা হচ্ছে আমাদের শেষ বেগ। ঠিক আছে, এ বি অংশের জন্য এই পয়েন্টটা হচ্ছে আমাদের শেষ বেগের মান। সো এখানে কত আসবে? 30। দেখো এ থেকে যখন সে বিতে গেল তখন তার সময় কত লাগছে বলো তো? সময় লাগছে কত সেকেন্ড বলো তো? 0 থেকে 10, মানে এই 10 সেকেন্ড লাগছে তার। সো এখানে সময় হচ্ছে 10 সেকেন্ড। তাহলে আমরা ত্বরণের মানটা বের করি। ত্বরণটা হচ্ছে এখানে a2 = কি? আমরা জানি a = v - u / t। সো v হচ্ছে আমাদের 30, u হচ্ছে 15 আর t হচ্ছে 10। সো এখানে আসে 15/10, 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, হ্যাঁ 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো আমরা এখানে সূত্র লিখি, s2 = হচ্ছে u2 t2 প্লাস হাফ a2 t2 স্কোয়ার। আদি বেগটা কত ছিল আমাদের? আদি বেগটা কিন্তু 15। তোমরা অনেকেই আদি বেগটাকে সবসময় শূন্য ধরে অভ্যস্ত, কারণ সবসময় গাড়িটা কি হয়? স্থির অবস্থা থেকে শুরু হয়। কিন্তু এই অঙ্কটা একটু ব্যতিক্রম। দেখো এই অঙ্কটা একটা ব্যতিক্রম, কিন্তু এখানে গাড়িটা কিন্তু এইখান থেকে শুরু হয় নাই। আমরা এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম 90% মেতে আদি বেগটা শূন্য হয়, কিন্তু এই ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে। দেখো এই গাড়িটা কিন্তু এইখান থেকে শুরু হয়েছে না? এখান থেকে। সো এই মানটা কিন্তু ভাই শূন্য না, এটা কিন্তু মানটা কত বলতো? 15। সো এই ক্ষেত্রে গাড়ি আদি বেগটা কত বলতো? 15। ঠিক আছে, আচ্ছা। সো আদি বেগটা 15, তাহলে 15 ইন্টু t2 হতো আমাদের 10 প্লাস হাফ a2 কত? 1.5 আর t2 হচ্ছে আমাদের 10 স্কোয়ার। এটা আসলে কত বলো তো? হিসাব করে একটু আমি এটুকু 15 প্লাস 75। সো এটা আসবে 90 কত মিটার। ঠিক আছে, সো গাড়িটা মোটরসাইকেলটা এই এবি অংশে 75 মিটার দূরত্ব অতিক্রম করে। এরপরে গাড়িটা দেখো, এরপরে মোটরসাইকেলটা বি থেকে সিতে এই অংশে সে সমবেগে গেছে, কারণ তার কোনো বেগের কি মানে চেঞ্জ হয়েছে? দেখো তো এখানে চেঞ্জ নাই, কিন্তু এইখানে যেই বেগের মানটা ছিল 30, এইখানে বেগের মানটা কি বলতো? 30। সো দুই জায়গায় যেহেতু বেগের মানটা সেম, সো গাড়িটা সমবেগে গেছে এবং সেই সমবেগের মানটা কত? 30। ঠিক আছে, আর বি থেকে যখন সে সিতে গেছে তখন তার সময় লাগছে কত? এই 10 থেকে 30 এই অংশের মানটুকু। তাহলে 10 থেকে 30 এই অংশের সময় মানটা কত বলো তো? 20 সেকেন্ড। দেখো 10 থেকে শুরু হলে 30 পর্যন্ত গেলে মাঝখানে 20 সেকেন্ড না? সো তার বি থেকে সি থেকে যেতে 20 সেকেন্ড লাগছে। সো আমরা যদি দেখি এখানে বিসি অংশে সমবেগে, সমবেগের দূরত্বকে আমরা s3 বললাম। s3 = কত বলো তো?
ভি ইন্টু টি, তাহলে ভি কত এখানে, ভি কত 30, আর সময় কত, সময় হচ্ছে এইটুকু মানে 20। সো আমরা জানি এস ইকুয়াল টু ভিটি, সো ভি কত এখানে, ভি হচ্ছে 30, ভি আর টি কত, টি হচ্ছে 20। 30 ইন্টু 20 মানে হচ্ছে 600 মিটার। অতএব মোট অতিক্রান্ত দূরত্ব এস ইজ ইকুয়াল টু, সরি এটাকে আমরা বললাম এস প্রাইম বলি, এস প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে S2 প্লাস S3, যেটা হচ্ছে 90 প্লাস 600, 690 মিটার। ঠিক আছে, তার মানে আমাদের যে গাড়িটা সেটা হচ্ছে, এই গাড়িটা হচ্ছে আমাদের যে 30 সেকেন্ডে 22.5 মিটার দূরত্ব অতিক্রম করছে, যেখানে মোটর সাইকেল যেটা এটা হচ্ছে 30 সেকেন্ডে অনেক বেশি 690 মিটার দূরত্ব অতিক্রম করছে। সো আমাদের এটাই হচ্ছে আমাদের আনসার। বলছে, আচ্ছা বলছে দূরত্ব সমান হবে কিনা, সমান হয়েছে বলো তো, একটাতে 22 আরটাতে 690, সমান হলো না। সো উত্তর লিখে দিবা, যেহেতু কী লিখবা বলো তো, লিখবা যে যেহেতু S1 is not equal to S prime, অতএব সমান হয়নি বা সমান হবে না, এটা বলে দিবা। ঠিক আছে, সমান হবে না, এইটুকু লিখলে তুমি ইনশাল্লাহ ফুল মার্কস পেয়ে যাবে। আশা করছি এইটা তোমরা সবাই বুঝছো। চলো আমরা নেক্সট কোয়েশনে আগাই। আমাদের নেক্সট কোয়েশনটা হচ্ছে এইটা। এটা হচ্ছে যশোর বোর্ড 24, খুব ইজি কোয়েশন। একটি 2 কেজি ভরের একটি 2 কেজি ভরের বস্তু উপর থেকে, বানানে বলেছে এখানে, উপর থেকে নিচে পড়ার তথ্য ছকে লিপিবদ্ধ করা হলো। দেখো এই ছকে হচ্ছে ভরবেগ আর এই ছকে হচ্ছে সরণ দেওয়া আছে। ভরবেগের মান যখন 0 তখন সরণ হচ্ছে 0, ভরবেগ 40 হলে সরণ 20, এইরকম মানগুলো দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে বস্তুটি 25 মিটার দূরত্ব অতিক্রমের সময় নির্ণয় করো। 25 মিটার দূরত্ব অতিক্রমের সময় নির্ণয় করো। সো আমাদেরকে এখানে বেসিক্যালি আমাকে কি বের করতে হবে বলতো, এখানে সময় বের করতে হবে। ঠিক আছে, তো দেওয়া আছে কি বলতো, দেওয়া আছে আমার কাছে, দেওয়া আছে কি, দেওয়া আছে দূরত্ব S ইকুয়াল টু কত দেওয়া আছে, 25 মিটার। এখন দেখো যখন তার 25 মিটার সে অতিক্রম করে তখন তার ভরবেগ কত, 40 না? সো ভরবেগ আমরা জানি, ভরবেগ P ইকুয়াল টু হচ্ছে কি বলতো, M ইন্টু ভি। তাহলে সেখান থেকে আমি তার যে 25 মিটার দূরত্ব, 25 মিটার অতিক্রমের সময় তার যে বেগ ছিল সেই বেগটা পেয়ে যাবো না? সবাই কথা বুঝতে পারছো? আমাদের এইখানে বস্তুটার ভরবেগের মান দেওয়া আছে 40। সো আমরা জানি P ইকুয়াল টু কী বলতো, MV। সেখান থেকে তার আমি 25 মিটার অতিক্রমের সময় তার যে বেগ ছিল এইটা কিন্তু আমি পেয়ে যাব। সো P ইকুয়াল টু হচ্ছে, এখানে দেখতে পারি আমরা P/M। P কত, 40, আর M এর মান দেওয়া আছে কত, 2। সো এটা হচ্ছে আমাদের কী বলতো, এটা হচ্ছে আমাদের কত আসবে, 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো আমাদের গাড়িটা বস্তুটা যখন 25 মিটার দূরত্ব অতিক্রম করবে তখন তার বেগ হচ্ছে এত। প্রশ্ন হচ্ছে ওই দূরত্ব অতিক্রমের সময় নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমাদের কাছে দেখো বেগের মান পেয়ে গেছি, আমরা S পেয়ে গেছি, আমাদের কি লাগবে বলতো, সময় লাগবে। আচ্ছা এখন দেখো গাড়িটার বা বস্তুটার যাত্রা শুরু হয়েছে এইখান থেকে না, ভরবেগ 0 থেকে। ভরবেগ 0 থাকা মানে কি, দেখো ভরবেগ হচ্ছে ভর ইন্টু বেগের গুণফল। এখন যদি ভরবেগটা 0 হয়, দেখো যদি ভরবেগ ইজ ইকুয়াল টু কি, MV না? এখন যদি এইটা যদি 0 হয়
তাহলে অবশ্যই এই বেগকে শূন্য হতে হবে, কারণ কোনো বস্তুর ভর কিন্তু শূন্য হতে পারে না। দেখো এই বস্তুর ভর কিন্তু 2 দেওয়াই আছে। সো এই বস্তুর ভর যদি 2 হয় তাহলে বেগকে অবশ্যই শূন্য হতে হবে, যদি ভরবেগকে শূন্য হতে হয়, তাই না? মানে ভরবেগকে যদি শূন্য হতে হয় তাহলে বেগ অবশ্যই কী হতে হবে? শূন্য হতে হবে। তাহলে যদি এই ক্ষেত্রে যদি এই যে মোমেন্টটা আছে, যখন ভরবেগ শূন্য তখন তার বেগ অবশ্যই কী বলতো? শূন্য হবে। তার মানে তার আদিবেগ যেটা, এটা হচ্ছে কী বলতো? এখানে শূন্য বলাই যায়। ঠিক আছে, তুমি এবার যেহেতু কি ভরবেগ, যেহেতু ভরবেগ কি শূন্য কেজি মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমরা আদিবেগটা পেয়ে গেলাম। দেখো আমি এস পেয়ে গেছি, ভি পেয়ে গেছি, ইউ পেয়ে গেছি। তাহলে আমার কি লাগবে বলো তো? এখানে লাগবে হচ্ছে আমার সময়। তো আমরা জানি এই ক্ষেত্রে কিন্তু দেখো গাড়িটা যখন এই অবস্থায় ছিল, মানে আদি অবস্থা ছিল, তখন তার বেগ কত? শূন্য না? যখন সে 25 মিটার অতিক্রম করে ফেললো, তখন তার যে বেগ কত? 20 না? তার মানে কি বেগ বাড়ছে না? বেগ বাড়া মানে কি ত্বরণ হয়েছে না? ত্বরণ হয়েছে তো, ত্বরণ হয়েছে। ত্বরণের ক্ষেত্রে আমরা জানি এস এর সূত্র কি? এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি লেখা যায় না? আমরা তো শিখে আছি শুরুতে যে যদি বস্তু বা গাড়ি ত্বরণে গতিশীল হয় তাহলে সূত্র হচ্ছে এইটা, এস এর সূত্র হচ্ছে এইটা। এখান থেকে আমি দেখো এস জানি, ইউ জানি, ভি জানি, টি বের করতে পারবো না? টি কিন্তু আমি বের করতে পারবো। চলো আমরা আর গুণন করি। এই 2 আর এসকে আমি আর গুণন করলে 2s আসবে, এখানে 2s আসবে। এখানে লিখতে পারবো ইউ প্লাস ভি ইন্টু টি। তারপরে হচ্ছে এই টিটাকে আমি একদিকে যদি রাখি, এই ইউ প্লাস ভি এই অংশটা হচ্ছে গুণাকারে আসছে না টি এর সাথে, এই দিকে আসলে সেটা ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হলে 2s এর নিচে চলে আসবে এটা। তাই না? সো 2 ইন্টু এস, এস কত? 25, আর ইউ কত বলো তো? ইউ হচ্ছে 0, আর ভি কত? ভি হচ্ছে আমাদের কত? 20। সো এখানে আসবে 50 আর 20, এটা কত আসবে? 50 ডিভাইডেড বাই 20, 2.5 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের কি বলতো? আনসার। ঠিক আছে, সো আশা করি সবাই এটা বুঝছো। আমি আবার একটু রিক্যাপ করি এটা। দেখো যখন গাড়িটা এই অবস্থায় আছে, মানে তার ভরবেগ যখন শূন্য, তখন তার বেগটা কি? আদিবেগটা শূন্য হবে না? কেন শূন্য হবে? কারণ ভরবেগ পি ইকুয়াল টু কি? এমভি। তাহলে একটা বস্তু যদি ভরবেগ শূন্য হতে হয়, এটা যদি শূন্য হতে হয় তার বেগ অবশ্যই শূন্য হতে হবে, কারণ বস্তুর ভর তো শূন্য হতে পারে না। তাই হচ্ছে তার আদিবেগটা শূন্য। এরপরে যখন সে অতিক্রান্ত করে 25 মিটার অতিক্রান্ত করে ফেলবে, তখন তার যেই বেগটা সেটা হচ্ছে কত বলতো? 20। আমরা এইভাবে বের করছি, এটা সবাই বুঝছো। পি ইকুয়াল টু এম ভি, যেখান থেকে ভি ইকুয়াল টু কী লেখা যায়? পি বাই এম লেখা যায়, সেখান থেকে হিসাব করলে এটা কী হতো? আসে 20 আসে। এরপরে আমরা ইউ পেয়ে গেলাম, ভি পেয়ে গেলাম, এস পেয়ে গেলাম। এস তো দেওয়াই আছে 25 মিটার দূরত্ব। তাহলে আমরা জানি সমতরণের ক্ষেত্রে, আচ্ছা সমতরণ কীভাবে হলো? এখানে যেহেতু গাড়িটার আদিবেগ শূন্য এবং শেষ বেগ কত? 20, তার মানে ত্বরণ বেগ বাড়ছে না? বেগ বাড়া মানে কি? ত্বরণ হওয়া না? তার মানে ত্বরণ হয়েছে। ত্বরণের ক্ষেত্রে এস এর সূত্র হচ্ছে এইটা, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। সেখান থেকে আমি 2 এবং এসকে আর গুণন করলাম, ইউ প্লাস ভি আর টি একদিকে রাখলাম। এই ইউ প্লাস বি হচ্ছে টি এর সাথে গুণাকারে আছে, যদি সেটা এইদিকে চলে আসে সেটা ভাগ হয়ে যাবে। 2s রাখলাম, ইউ প্লাস বি দিলাম, তারপর মান বসে এই মানটা নিয়ে আসলাম। ঠিক আছে, তো সবাই আশা করি এটা বুঝছো। আমরা নেক্সট জায়গায় চলো। আমাদের নেক্সট কোয়েশ্চনটা হচ্ছে উপরের তত্ত্ব ব্যবহার করে কি করো? বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো। এইটা একটু বড় হবে ম্যাথটা হয়তো বা। চলো সামনে আগাই আমরা। এটা হচ্ছে ভরবেগ,
এটা হচ্ছে শুধুমাত্র দূরত্ব সরণ। ওকে 0 0 40 25। তারপর হচ্ছে 80 100 160 400। ওকে, তো এখান থেকে এগুলো হচ্ছে আমাদের 400। এটা এগুলো হচ্ছে ভরবেগ বনাম সরণের লেখা ইয়েটা টেবিলটা। আমাদেরকে এখান থেকে কি করতে হবে, এখান থেকে আমাদেরকে বেগ বনাম সময় এই লেখচিত্র অঙ্কন করতে হবে। তার মানে এই টেবিলটা ইউজ করে আমাকে কি করতে হবে বলতো, আমাদেরকে বেগের মানটা এবং সময়ের মানটা নিয়ে আসতে হবে। বেগ এবং সময় নিয়ে আসতে পারলে আমরা গ্রাফটা অঙ্কন করতে পারবো। দেখো বেগটা আনা কিন্তু খুব ইজি। কেন ইজি? কারণ হচ্ছে এখানে ভরবেগ দেওয়া আছে। আমরা জানি ভরবেগ মানে হচ্ছে m × v, মানে ভরবেগ মানে হচ্ছে ভর এবং বেগের গুণফল। ভরবেগ p গেল কি বলতো, m × v। তো সেখান থেকে আমি ভরবেগের মানগুলো ইউজ করে বেগ নিয়ে আসতে পারবো খুব ইজিলি। ঠিক আছে, বস্তুর ভর দেওয়া আছে কত বলতো, ভর দেওয়া আছে কত 2 কেজি। ভর দেওয়া আছে 2 কেজি, তাহলে ভর হচ্ছে ভর m = কত 2 কেজি দেওয়া আছে। সো আমি হচ্ছে দেখো এই 0 যখন তার ভরবেগ তখন তার বেগ কত 0 না, তার মানে তার যে প্রথম বেগ যেটা সেটা হচ্ছে 0। সো আমি লিখতে পারি v1 = কি বলতো 0। এরপরে তার যে v2, সেই v2 কোন পয়েন্টের v2 বলতো, যখন তার সরণ হচ্ছে 25 তখন তার বেগ লাগবে না। যখন সরণ 25 তখন তার বেগ কত সেটা হচ্ছে আমাকে বের করতে হবে, তাই না? যখন সরণ 25 তখন তার ভরবেগ যদি 40 হয় তাহলে আমরা লিখতে পারি p = কি mv লেখা যায় না, mv লেখা যায়। আমি এটাকে p1 বললাম, এটাকে p2 বললাম। সো p2 = লেখা যায় mv2। m তো আর 2 হতে পারে না, m তো একটাই এখানে, তাই না? সো এখান থেকে v2 কি আসবে বলতো, v2 আসবে হচ্ছে আমাদের এখান থেকে, আমি এটা গুছিয়ে লিখি পরে জায়গা লাগবে। তো এখানে আমরা লিখতে পারি p2 = লেখা যাবে p2 = লেখা যাবে mv2। সো এখান থেকে v2 = লেখা যাবে হচ্ছে আমাদের p/m লেখা যাবে, তাই না? আচ্ছা, সো p2 হচ্ছে আমাদের 40, m হচ্ছে আমাদের 2। সো এখানে আসবে কত বলতো, এখানে আসবে আমাদের কত 20 মিটার/সেকেন্ড। আচ্ছা, আমি এইভাবে না লিখে বরং টেবিল করে ফেলি তাহলে ভালো হবে। চলো একটা টেবিল করে ফেলি, আমি এখানে টেবিল করে ফেলে ভালো হবে। ওকে, এখানে থাকবে হচ্ছে আমাদের বেগ, ঠিক আছে? সো প্রথম বেগটা কত বলো তোমার 0, তাহলে বেগটা হচ্ছে 0, তাহলে সময় 0 হবে না, কারণ যেহেতু একদম শুরুর অবস্থা, তো শুরুর অবস্থায় সময় কত 0 থাকে। আচ্ছা, এরপরে আমার হচ্ছে বেগটা হচ্ছে 20, সেকেন্ড বেগটা কত বলো তোমার 20। আমরা সময়টা একটু পরে ক্যালকুলেশন করব। এরপরে দেখো আমার যখন ভরবেগটা
80, তো আমি লিখব P3 = লেখা যাবে mv3। সেখান থেকে লিখতে পারি আমরা v3 = কী লেখা যাবে বলো তো, এভাবে p/m লেখা যাবে না। সো P3 মানটা কত, 80 দেওয়া আছে এখানে, আর এই যে m এর মানটা কত দেওয়া আছে 2, সো এটা আসবে কত বলো তো 40, তাই না, 40 মিটার/সেকেন্ড। সো লিখবো আমি 40। এরপরে দেখো আমি এটা মুছে দিই, এটা লাগবে না আমার। এরপরে দেখো P4 লেখা যাবে mv4। সো এখান থেকে লেখা যাবে v4 = কি লেখা যাবে, P4 = m, তাই না। তাহলে P4 এর মান কত দেওয়া আছে 160। আর এখানে আমাদের যে m তো ফিক্সড 2, তাহলে কত আসবে বলো তো, সেটা আসবে আমাদের 80 মিটার/সেকেন্ড। সো এখানে আসবে 80, এই গোটা লাগবে না হয়তো বা। আচ্ছা, এখন আসে সময়ের ক্যালকুলেশন। আমরা কিন্তু অর্ধেক কাজ করে ফেলছি, আমরা বেগ নিয়ে আসতে পারছি না। এখন যদি সময় নিয়ে আসতে পারি তাহলে আমার কাজটা প্রায় 90% শেষ। দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, সময় তো এদিকে আমরা স্থাপন করবো, তাই না। দেখো প্রত্যেকটা ঘর পরে পরে কিন্তু বেগের মানটা সেম হারে বাড়তেছে, এটা লক্ষ্য করছো সবাই। দেখো এখানে 0 আছে না, এরপরে এক ঘরে যাওয়ার পরে বেগ হয়েছে 20, এরপরে 40 হয়েছে, এরপরে হয়েছে আমাদের 80। তাহলে দেখো বেগটা কিন্তু একটা নির্দিষ্ট হারে বাড়তেছে না, তাই না। তাহলে যদি বেগ বাড়তে থাকে তাহলে কি বলি, এটাকে ত্বরণ বলি না, ত্বরণ কিন্তু বলি। সো ত্বরণটা আমাকে নিয়ে আসতে হবে, তাই না। ত্বরণ নিয়ে আসতে পারলে আমরা কী নিয়ে আসতে পারবো বলো তো, এখান থেকে আমরা সময় নিয়ে আসতে পারবো। তো দেখি আমরা কীভাবে এটা করা যায়। আমরা আমরা এটা কীভাবে করতে পারি সহজে। আচ্ছা হ্যাঁ, দেখো আমাদের যখন ভরবেগটা 40 তখন সময় কত, তো যখন ভরবেগটা 40 তখন সরণ হচ্ছে আমাদের 25, আর 25 মিটার অতিক্রম করতে কত সময় লাগে সেটা কিন্তু আমরা আগেই বের করছি। দেখো এই যে দেখো কই গেল, এই যে দেখো 25 মিটার অতিক্রম করতে কত সময় লাগে সেটা কিন্তু আমরা গ থেকে বের করছি না, কত 2.5। তুমি এটা লিখে দিবা, এটা কষ্ট করে আমার জায়গায় আমি লিখতেছি না, তুমি লিখে দিবা হচ্ছে গ থেকে পাই 25 মিটার অতিক্রম করতে সময় লাগে 2.5 সেকেন্ড। সো এখানে লিখে দিয়ে আসবা। এরপরে চিন্তা করো আমার যখন ভরবেগ যখন 80 তখন সরণ হচ্ছে আমার 100। সো এইটাকে আমরা ইউজ করে হচ্ছে সময় বের করতে পারবো। আমরা এটাকে 1 2 3, সো আমরা লিখবো S3, একটু আমি জায়গা একটু কমায় দিই। S3 = লেখা যাবে u + v/2 × t, লেখা যাবে না, এইভাবে লেখা যাবে। সো এখানে S3 কোনটা আমাদের 100, তাই না। এখান থেকে t মানে কি লেখা যায় বলো তো, আমি T3 দিই। T3 সমান কী লেখা যায় বলো তো, এই যে 2 এর সাথে আমি S কে আর গুণন করলাম, আর এটা গুণাকারে থাকবে না t এর সাথে, সো এটা এই দিকে আসলে ভাগ হয়ে যাবে। সো u + v, 2 × S কত, S হচ্ছে আমাদের 100, আর u + v, u কত, u হচ্ছে আমাদের আদিবেগটা 0 + v কত বলো তো v। দেখো এই যে 3 নম্বর ঘর, যেটা 3 নম্বর ঘরে v কত 40 না, সেখানে আসবে আমাদের 200/40। আচ্ছা 200/40 কত, মেবি 5, হ্যাঁ 5 আসবে, এটা মেবি 5 আসছে। সো এটা হচ্ছে 5 সেকেন্ড, তাই না, 5 সেকেন্ড। এখানে লিখবা তুমি মিটার/সেকেন্ড, এখানে একবার শুধু সেকেন্ড লিখবা, ওকে। সো এই তো, তাহলে আমাদের 3টা সময় বের হয়ে আসলো। লাস্ট সময়টা দেখো, এটা বের করা যাবে খুব ইজিলি। এটা কোথায় বের করবো আমি, আচ্ছা এখানেই বের করি আমি। এই জায়গায় বের করি, চলো দেখো আমাদের আমাদের এখানে লিখতে পারি আমরা যে T4 = কী লেখা যায় বলো তো, এই যে T4 = লেখা যাবে 2S4, লেখাটা সুন্দর হচ্ছে না, 2
S4 divided by u plus v. S4 S4 কত 1 2 3 4 তাহলে S4 কত 400 না ভাই 400 আর u প্লাস v u তো 0 আর v মানে 4 নম্বর ঘরের v 4 নম্বর ঘরের v কোনটা 80 না 80 এখানে কত আসবে বলো তো এখানে আসবে 800 800 বাই 80 মানে কত 10 না 10 সেকেন্ড 10 সেকেন্ড এই তো পেয়ে গেলাম শেষ ম্যাথ তো 90% শেষ আমাদের এখন কি করতে হবে বলো তো আমাদেরকে এখন গ্রাফটা আঁকতে হবে তাই না ভাই এই যে গ্রাফটা আঁকতে হবে গ্রাফটা আঁকা খুবই সহজ দেখো কীভাবে আঁকতে পারি আমরা হচ্ছে একটা লাইন নিয়ে আসি এখানে লাইনটা কোন কালার দেবো বলো তো হলুদ দিই চলো ওকে ওকে ঠিক আছে এদিকে হচ্ছে আমরা ব্যাক দিব এদিকে হচ্ছে আমরা সময় দিব ওকে দেখো আমাদের ম্যাক্সিমাম সময় হচ্ছে 10 সেকেন্ড মিনিমাম হচ্ছে 0 সেকেন্ড সো আমরা ড্র করা শুরু করি এটা হচ্ছে আমার 0 পয়েন্ট সো 0 দিলাম এরপরে সময় হচ্ছে 5 মানে আড়াই তো আমরা 5 করে চিন্তা করি আমরা মানে ডিফারেন্স 5 করে নিব সো 5 দিলাম এখানে ওকে এখানে আমরা 10 দিলাম ওকে আর হচ্ছে এইদিকে আমাদের মিনিমাম হচ্ছে 0 ম্যাক্সিমাম হচ্ছে 80 সো আমরা 20 করে নিব তাহলে 0 এটা হচ্ছে আমাদের 20 এটা 40 এবং 60 না দিয়ে আমরা 80 দিয়ে দিই সো 60 না দিয়ে আমরা কি দিয়ে দেবো বলো তো আমরা ডিরেক্টলি 80 দিয়ে দিব হ্যাঁ এই যে একটু বেশি দিলাম 80 কারণ 60 তো এখানে আসবে না এই যে এখানে 60 দাও দিয়ে দিই 60 দিলাম 80 দিলাম ঠিক আছে ফাইন এখন দেখো সবাই যখন তার সময় 0 তখন ব্যাক কত 0 না সো প্রথম বিন্দু হবে এখানে যখন সময় 2.5 তখন ব্যাক কত 20 তাহলে 2.5 কোথায় এইখানে না মানে 5 এর অর্ধেক 2.5 না তো যখন সে এইখানে যখন সময় 2.5 তখন তার যেই ব্যাকটা সেটা 20 তার মানে তখন এইখানে আসবে দাঁড়াও এই জায়গাতে এইটা হচ্ছে তার পয়েন্টটা ঠিক আছে যখন সময় 2.5 তখন ব্যাক হচ্ছে 20 এরপরে যখন সময় 5 তখন ব্যাক 40 তাহলে 5 এর জন্য 40 ওকে এই যে এইখানে সো আমি এইটুকু মুছে নিব আমি আরে ওকে ডটগুলো দেওয়া এখানে খুব ঝামেলা তাই ফুলটাই মুছছি দেখো সময় যখন 5 তখন 40 এটা আনুমানিক দিয়ে দিই হ্যাঁ তোমরা বুঝে নিও ওকে তোমরা এগুলো বুঝে নিও আমার তো গ্রাফ পেপার নাই তোমাদের গ্রাফ পেপার থাকবে না তোমরা একদম কাটায় দিবা বুঝছো একদম পাই টু পাই দিবা আমার যেহেতু এখানে মাপার সুযোগ নেই তো আমি একটা আনুমানিক দিয়ে দিলাম আচ্ছা যখন সময় 10 তখন ব্যাক হচ্ছে 80 তো 10 এর জন্য কত 80 10 এর জন্য কত বলো 80 এই যে 80 হচ্ছে এই জায়গাতে সেটা আমি আনুমানিক একটা দিয়ে দিলাম 80 জন্য 10 ওকে সো এখন আমি কি করবো বলো তো এটাকে আমি কানেক্ট করে দেবো লাইনটাকে ওকে দেখো 0 থেকে এইটা তারপরে এইভাবে ওকে এর কানেক্ট করে দেবো ঠিক আছে তোমরা সুন্দর করে স্কেল দিয়ে
এগুলো মেপে মেপে দিবা। আসলে এটা খুব স্ট্রেট লাইন হবে একটা, যেহেতু এখানে তরঙ্গগুলো সমতরণ, সো লাইনটা একটু স্ট্রেট লাইন হবে। আমার যেহেতু আঁকতে সমস্যা হয়েছে, সো এখানে এই জন্য একটু কার্ভ হয়ে গেছে। বাট তোমরা হচ্ছে এই লাইনটা কীভাবে বলো, এটা এরকম একটা স্ট্রেট লাইন আসবে, এরকম একটা সোজা লাইন আসবে, বুঝছো? তুমি যদি এক্স্যাক্টলি পয়েন্টগুলোকে এখানে মানে করতে পারো, প্লেস করতে পারো, তাহলে কিন্তু এরকম একটা লাইন আসবে, ঠিক আছে? যাই হোক, সো আশা করি সবাই বুঝছো এটা, এই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? আশা করি সবাই বুঝছো এটা। যারা মানে বুঝতে সমস্যা হয়েছে, তোমরা ভিডিও পজ করে করে এগুলো দেখবা, হ্যাঁ, এবং নিজেরা অ্যানালাইসিস করবা এখানে কোন পয়েন্টে আমরা কী করছি, এগুলো নিজেরা যখন প্র্যাকটিস করবা তখন একটু অ্যানালাইসিস করে পড়বা, তাহলে আর সমস্যা হবে না ইনশাআল্লাহ।